বকলেই মানুষ অপছন্দের হয়ে যায়। আমার তাই মনে হয়। আবরার কথাটা শুনে কিছুই বলল না, শুধু হাসল। বকাবকির করার পেছনে যে এই মেয়ের জন্য কতটা ভালোবাসা লুকানো আছে তা তো আর জানে নাই না। জানলে অন্তত এভাবে বলতে পারত না। সময়ই সব বলে দেবে। সময় হোক, সব বুঝবে সে। খুব সাদামাটাভাবে তাসফির বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। তাসফি বিয়েতে একটুও কাঁদেনি। পুরোটা সময় রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আশতাব চৌধুরী বের হলো তাসফির বিদায়ের সময়। তাসফি সবার থেকে বিদায় নিয়ে আগে হেঁটে গিয়ে গাড়িতে বসে পড়ে। তাসফি চলে যাওয়ার পর থেকে সবাই আবরার আর ইনায়ের বিষয়ে কথা বলছে ড্রয়িং রুমে বসে। আশতাব চৌধুরী আবার ঘরে দৌড় দিয়েছেন। আয়েশা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটার তো এমনিতেই কপাল পোড়া, এখন সেই সাথে জুটেছেন নিজের মেয়ের কপাল। ইনায়া যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? আবরার কোথায় আছে এখন? সবাই কল দিয়েছে, কিন্তু ফোন বন্ধ ছিল আবরারের। শহর জুড়ে বৃষ্টি নেমেছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠান্ডা আবহাওয়া। ধরণীতে সন্ধ্যা নেমেছে মিনিট ৩০ আগে। ঝুম বৃষ্টির মাঝে টং দোকানের বেঞ্চিতে বসে আছে আবরার, ইনায়া। সারাদিন বাসা খুঁজেও মন মতো বাসা পায়নি আবরার। তার উপরেই ভর সন্ধ্যায় এমন বৃষ্টি। যেই বাসাগুলো তাদের পছন্দ হয়েছে সেগুলো তাদের দুজনের জন্য বড় হয়ে যায়। সকাল থেকে রোদের মধ্যে বাসা খুঁজে ক্লান্ত তারা। এখন শেষ ভরসা হোটেলে রাত কাটানো। সে একা হলে সমস্যা ছিল না, কিন্তু ইনায়ার সাথে থাকার কারণে এখন সেফ জায়গা খুঁজতে হবে আবরারের। তার আগে তাদের খাবার খাওয়া লাগবে। সেই দুপুরে খাবার খেয়েছিল শুধু। বাসা খুঁজতে খুঁজতে কখন যে সন্ধ্যা নেমেছে তার খেয়ালই ছিল না দুজনের। সারাদিনের গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে ইনায়া। রোদে চলাফেরা করার অভ্যাস আবরারের থাকলেও ইনায়ার নেই। কলেজে যাওয়ার সময়ও সে গাড়ি করে যেত, গাড়ি করে আসতো। এখন চোখ মুখ লাল হয়ে আছে। ক্লান্তিতে চোখ খুলে রাখাও দায় তার। নিভু নিভু চোখে বৃষ্টির দিকে তাকিয়ে আছে ইনায়া। যেই মেয়ে সারাদিন এসির নিচে থাকত, যার ছোট্ট ঘরখানা এখনও অযত্নে খালি পড়ে আছে, আর সারাদিন সেই মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে মাথা গোজার ঠাঁই খোঁজার জন্য। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম। আবরার অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। একদিনেই মেয়েটাকে বুঝদার হয়ে গেছে। সারাদিন রোদ বৃষ্টিতে পুড়েও কোনো অভিযোগ করেনি, বরং ভদ্রমেয়ের মতো আবরারের সঙ্গে পায়ে পা মিলিয়ে হেঁটেছে পুরো শহর। আবরার বাস থেকে নামার পরপরই ইনায়াকে বলেছিল তাদের ফ্ল্যাটে থাকার কথা। ওইখানে একজন চাচা আর ওনার বউ থাকে। চৌধুরী পরিবারে কেউ অফিসের কাজে ঢাকা এলে ওনারাই দেখাশোনা করে। কিন্তু তা শোনার সাথে সাথে নাকচ করে দেয় ইনায়া। আবরার অনেকবার বোঝানোর পরেও সে রাজি হয়নি। ইনায়ার একটাই কথা, বাড়ি যখন আবরারের হাত ধরেই ছেড়েছে, তাহলে এখনও সে আবরারের সাথেই থাকবে, কোথাও যাবে না। ইনায়া জেদ ধরায় আবরারও আর জোর করেনি। মেয়েটা সবে সব আপনজন ছেড়ে এসেছে। যখন ইচ্ছে বসেছে তার সাথে থাকবে, থাকুক। এখন থেকে ইনায়াকে তার একটু বেশি যত্ন করতে হবে। অন্যতা আবরারের ডাকে তার দিকে ক্লান্ত চোখে তাকায় ইনায়া। কাল থেকে না ঘুমানোতে এখন ঘুমে চোখ ছোট হয়ে আসছে ইনায়ার। ভীষণ ঘুম কাতুরে মেয়েটার এখন ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে এখানেই বালিশ খাতা জড়িয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম আসছে? না। এদিকে আয়। আবরার কথাটা বলে ইনায়ার উত্তরের জন্য আর অপেক্ষা করে না। নিজেই ইনায়ার দিকে এগিয়ে তাদের মধ্যকার দূরত্বটুকু গুছিয়ে নেয়। তারপর ইনায়ের মাথাটা সযত্নে নিজের ঘাড়ে রাখে। আবরারের কাজে হতবম্ব হয়ে চেয়ে আছে ইনায়া। এবার ঘুমা। বৃষ্টি কিছুটা কমে এলে কাছে পিঠে কোনো ভালো হোটেল পাই কিনা দেখব। তাহলে চলেন এক্ষুনি দেখি। ইনায়ের কথায় কিছুক্ষণ চুপ করে থাকে আবরার। এই বোকা মেয়েকে কি করে সে বোঝাবে যে এখন বৃষ্টিতে ভিজলে তার নিজের সমস্যা না, ইনায়ার আছে। ইনায়ার পরনের শাড়িটা সিল্কের হওয়ার দরুন বৃষ্টির পানি পড়লে শরীরের সাথে মিলে শরীরের খাঁজ প্রতীয়মান হয়ে উঠবে। এখন যদি সে এই কথা ভুল করেও বলে, তাহলে আবার ভুল বুঝে গাল ফুলিয়ে কেঁদে ভাসাবে। হঠাৎ তার মাথায় এক দুষ্টু বুদ্ধি এলো। নিজের মনের চিন্তাকে মনে রেখে খানিক দুষ্টু হেসে জবাব দিল আবরার। তুই কি চাস এখন তেনাদের নজর পড়ুক তোর উপর? আবরারের কথায় ইনায়ার চোখ মুখে আতঙ্কের ঝিলিক খেলে গেল। নিজেকে কিছুটা সামলে ইনায়া উত্তর করল, হোটেল খোঁজার সাথে তেনাদের কি সম্পর্ক? আমরা কি তেনাদের হোটেলে থাকবো নাকি? আবরারের কথায় নিজের দিকে তাকায় ইনায়া। একবার পরখ করে আবার আবরারের দিকে তাকালো। আপনি তো শাড়িটা দিলেন, তার মধ্যে আমি আপনার সামনেই বসা, তাও কি রং দেখছেন না আবরার ভাই? আগে উত্তর দে, পরে বলছে। লাল। কাল রাতে তোর আমার সাথে বিয়ে হয়েছিল, নিশ্চয়ই ভুলে যাস নি? ধুর আবরার ভাই, এখন ফাজলামো করছেন আপনি এখানে বসে।
আমি ফাজলামি করছি না, তুই বোকা। এত কিছু জানিস, এটা জানিস না? আল্লাহ। আফসোসের স্বরে কথাগুলো বলে কপাল চাপড়ায় আবরার, যেন এই কথাটা ইনায়া না জানে বড্ড ভুল করে ফেলেছে। নিজের হাতগুলো একসাথে জড়সড় করে ইনায়া বলল, আমার ভয় হচ্ছে আবরার ভাই। এজন্যই বলছি আমার ঘাড়ে মাথা রেখে শুয়ে থাক। তেনারা আসলে বলবো যে এটা আমার শাকচুন্ডি। প্লিজ ভাইয়েরা, আপনারা চলে যান। আবরারের কথায় ইনায়া আবরারের ঘাড়ে মাথা রেখে চোখ বন্ধ করল। ইনায়ার শাড়ির আঁচল খামচে চোখ বন্ধ করা দেখে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসল আবরার। রাত 8:30 বাজে। বৃষ্টি কিছুটা কমে এলেও এখনও গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। তা উপেক্ষা করেই দোকানের ছাউনির নিচ থেকে বেরিয়েছে আবরার ইনায়া। দোকানদার থেকে জানতে পেরেছে কাছে পিঠেই একটা ভালো হোটেল আছে। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে আবরার। গাছতলায় থাকার চেয়ে এখন যা কপালে জোটে তাই ভালো। এখনও আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তারা 10 মিনিট হাঁটতেই একটা হোটেল চোখে পড়ল। পিঙ্ক স্টোর ঝলমলে গোলাপি রঙের বড় সাইনবোর্ডটা দূর থেকেই চোখে পড়ে। 7 তলা বিশিষ্ট বিলাসবহুল হোটেলটি। নিচতলার ক্যাফেটেরিয়া আর ছাদে রয়েছে স্কাইলাইন রেস্টুরেন্ট। বাকি ফ্লোরগুলো হোটেল। নামটা আরও একবার মনে মনে আওড়ে নেয় আবরার। 7 তলা বিশিষ্ট এক চকমকে হোটেল রেস্টুরেন্ট, যেন গোলাপি আলোয় মোড়ানো এক অন্য জগৎ। বড় বড় কাঁচের জানালায় প্রতিফলিত হচ্ছে রাতের আলো, আর সাইনবোর্ডের ঝলমলে গোটা গোটা অক্ষরে নামটা যেন হোটেলটার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আবরার ইনায়াকে নিয়ে নিচতলার লবিতে প্রবেশ করতেই নরম সুর আর ভদ্রতা মেশানো আতিথেয়তার ছোঁয়া পায়। তারা চকচকে সাদা মেঝেতে পা ফেলে রিসেপশনে এগিয়ে গেল। রিসেপশনিস্ট তাদের 4র্থ তলায় একটা রুম দেয়। রুমের চাবি দিয়ে তাদের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে লোকটা। তখন একজন ওয়েটার এসে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যায়। তার মধ্যেই তাদের ডাক পড়ে রুম তৈরি। লিফটে চড়ে একজন স্টাফ ওদের রুমে দিয়ে যায়। রুম নাম্বার 412। সুন্দর পরিপাটি একটা রুম। রুমে ঢুকেই সোফায় পা উঠিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে ইনায়া। তার মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। মাইগ্রেনের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই এমন ব্যথা ওঠে। আবরার রুমটা একবার ঘুরে দেখে। হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় ইনায়ের কাছে আসে। কোথায় যাবেন? পাশে একটা শপিং মল দেখেছি আসার সময়। কাল রাত থেকে এক ড্রেসে আছে, বিরক্ত লাগছে। আমি বাইরে যাচ্ছি, তুই দরজাটা ভালোভাবে আটকে দিবি। কেউ আসলে খুলবি না আমি ছাড়া। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরবেন আবরার ভাই। থাকতে পারবি না সঙ্গে যাবি? পারবো। ইনায়ের গালে আলতো করে হাত রেখে নরম চোখে ইনায়ের চোখে চোখ রাখল আবরার। তা দেখে চোখ নামিয়ে ফেলে ইনায়া। আমার দিকে তাকা। আবরারের কথায় বাধ্য মেয়ের মতো চোখ তুলে তাকায় সে। তুই দেখছিস এখানে আমি ইনায়াকে রেখে যাচ্ছি, কিন্তু বিশ্বাস কর আমার চোখ দিয়ে যদি তুই দেখতি তাহলে বুঝতে পারতি আমি এখানে আমার হৃদয় রেখে যাচ্ছি, যা ছাড়া আমি অচল। এই অরিন্দম চৌধুরী আবরার অচল। আবারও বলছি, আমি ছাড়া তোর সব থাকলেও তুই ছাড়া আমার কেউ নেই। তাই কেউ আসলে দরজা খুলবি না। আমি এসে 5 বার টোকা দিব, তারপর খুলবি। কথাগুলো বলেই ইনায়ার গাল থেকে হাত সরিয়ে নেয় আবরার। তারপর নিজের ফোনটা বিছানায় ছুঁড়ে রাখে। ইনায়া তখনও ঘোরের মধ্যে আছে। আবরার ভাই এত তাড়াতাড়ি তার ভালোবাসার মানুষটাকে ভুলে গেল? কি করে পারল? সবাই এমন কেন? দরজা লক করে দে অন্বিতা। আবরারের ডাকে দ্রুত পায়ে এসে দরজা বন্ধ করে দেয় ইনায়া। দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে সে। মাথা ভন ভন করছে তার, সাথে ঘুমও আসছে। হোটেল থেকে বেরোলে পাশেই শপিং মল। এখনো ঘুরে ঘুরে ফোঁটায় বৃষ্টি ঝরছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের দিকে আবার বৃষ্টি নামতে পারে। আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে দ্রুত পায়ে শপিং মলে ঢুকে আবরার। প্রথমেই মেয়েদের কর্নারে যায়। বেছে বেছে একটা কালো আর একটা নেভি ব্লু কালারের শাড়ি নেয়। শপিং মলটায় শুধু শাড়ির কালেকশন থাকায় ইনায়ার জন্য শাড়িই নেয় আবরার। তারপর নিজের জন্য 2টো টি-শার্ট, 2টো ট্রাউজার নিয়ে বিল দিয়ে বেরিয়ে পড়ে। দ্রুত পা চালিয়ে আবার হোটেলে ফিরে আসে। এতটুকু পথ আসতে গিয়েই ভিজে গেছে আবরার। রুমে এসে দরজায় 5 বার নক করতেই ইনায়া দরজা খুলে দেয়। রুমে ঢুকেই নিজের জন্য আনা একটা টি-শার্ট আর ট্রাউজার নিয়ে ইনায়ার হাতে বাকি ব্যাগগুলো দিয়ে ওয়াশরুমে ঢুকে আবরার। ইনায়া ব্যাগগুলো খুলে দেখল তার জন্য শাড়ি এনেছে। দেখে কপাল কুঁচকে ফেলল ইনায়া। কোনো অনুষ্ঠান ছাড়া ইনায়ার শাড়ি পরে না।
তার জন্য শাড়ি সামলাতেও পারে না। এই নিয়ে তার 3বার শাড়ি পরা। প্রথম শাড়ি পরেছিল তার কাজিনের বিয়েতে, দ্বিতীয়বার নিজের জন্মদিনে, আর তৃতীয়বার কাল পরেছিল। ওয়াশরুমের দরজার ছিটকিনির শব্দ শুনে ইনায়ার ধ্যান ভাঙে। আবরার তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসে। পরনে ট্রাউজার, টি শার্ট এখনো হাতে। ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে শাড়ি হাতে নিয়ে বসে থাকতে দেখে এগিয়ে আসে আবরার। তাকে আসতে দেখে অসহায় চোখে চেয়ে মুখ খোলে ইনায়া। আমি তো শাড়ি পরতে পারি না ভাইয়া। আবরার কিছুক্ষণ চুপ থেকে মাথার পেছনে খানিক চুলকে হেসে উত্তর দেয়। আশেপাশে আর কোনো দোকান ছিল না? এখানেও শাড়ির কালেকশন ছাড়া অন্য কিছু ছিল না। আজকে একটু ম্যানেজ করো না প্লিজ। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখিয়ে পড়তে পারবি না? কথাটা বলেই নিজের ফোনটা বিছানা থেকে হাতে নেয় আবরার। ফোন হাতে নিয়ে পাওয়ার বাটনে চাপ দিতেই বুঝতে পারে যে তার ফোনে 1%ও চার্জ নেই, যার দরুন ফোন বন্ধ হয়ে আছে। শিট, ফোনটা বন্ধ হওয়ার আর সময় পেল না। এখন কি হবে? চারদিকে ফজরের আজান হচ্ছে। আজানের সুমধুর ধ্বনিতে মুখরিত হয়ে আছে চারপাশ। পাখিরা জেগে উঠেছে। বাসা থেকে বেরিয়ে গাছের ডালে ডালে বসে ডাকছে। পাখির কলকল ধ্বনিতে প্রকৃতিও যেন জেগে উঠছে। এখনো বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মধ্যরাত থেকে বৃষ্টির ছাট আরও বেড়েছে। বৃষ্টির শব্দে মুখরিত হয়ে আছে প্রকৃতি। আজও সারাদিন বৃষ্টি থাকতে পারে। আবরারের ঘুম ভেঙে গেছে। রাত 1টায় ঘুমানোর কারণে এখনও ঘুমের জন্য চোখ খুলতে পারছে না। মূলত পেটের উপর ভারী কিছুর চাপ অনুভব হওয়াতেই তার ঘুম ভেঙে যায়। দুহাতে চোখ কচলে নিজের পেটের দিকে তাকাতেই দেখতে পায় ইনায়ার ঘুমন্ত মুখ। দুহাতে আবরারের পেট জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সে। আবরারের এতক্ষণের সকল বিরক্তি, ভ্রু কুঁচকে রাখা সব যেন নিমেষেই গায়েব হয়ে গেল। চোখে মুখে এসে ভর করল একরাশ মুগ্ধতা। রাতে গুটিসুটি মেরে বিছানার বাপাশে শুলেও ঘুমের ঘুরে ঘুড়ির কাটার মতো চারদিকে ঘুরতে ঘুরতে আবরারের বুকে উপর এসেই স্থির হয় না। প্রকৃতিও যেন এটাই বোঝাতে চাইছে যে অন্বিতা চৌধুরী ইনায়ার একমাত্র আশ্রয়স্থল অরিন্দম চৌধুরী আবরারের বক্ষবন্ধনে। ঘুরে ফিরে তাকে আবরারের কাছেই আসতে হবে। এটাই যে পবিত্র বন্ধনের জোর। কিছুক্ষণ ইনায়ার দিকে চেয়ে নিজের 2 হাতের সাহায্যে যত্নে ইনায়াকে বুকের ওপর থেকে নামায় আবরার। এভাবে শুয়ে থাকলে মেয়েটার ঘাড়ে ব্যথা হয়ে যাবে। ইনায়াকে নিকের বক্ষবন্ধনী থেকে বিছানায় রেখে উঠে বসে আবরার। ভালো করে তাকাতেই চোখে পড়ে আলু থালু ইনায়ের অবস্থা। শাড়ি পরার অভ্যাস না থাকায় শাড়ির যাচ্ছে দেয় অবস্থা। হাঁটুর উপরে শাড়ি উঠে ইনায়ের ফর্সা পা দুটো উন্মুক্ত হয়ে আছে। কালো রঙের শাড়ির ভেতরে ইনায়ের পা দুটো জলজল করছে যেন। বক্ষ বিভাজনে শাড়ি নেমে উদরসহ শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট বিদ্যমান। নিজেকে এভাবে আবরারের সামনে দেখলে অপ্রস্তুত হতে পারে বিদায় আবরার ওর শাড়ি ঠিক করে গায়ে কম্পিউটার জড়িয়ে দিল। এসির পাওয়ার বাড়িয়ে বিছানা থেকে নেমে পড়ল সে। হালকা ড্রিম লাইটের নীলচে আলোয় আলো আধারে খেলা করছে ঘরটা। ওয়াশরুমে ঢুকে অজু করে আসে আবরার। তোয়ালে দিয়ে হাত মুখের বাড়তি পানিটুকু মুছে নেয়। তারপর ধীর পায়ে এগিয়ে যায় বিছানার পাশে। বিছানায় বসে ইনায়ের মাথায় হাত রাখল। গভীর চোখে চেয়ে ধীর স্থির গলায় নিজের সহধর্মিনীর নাম উচ্চারণ করে আবরার। অর্ণিতা, এই অর্ণিতা। ইনায়ের চুলে হাত বুলাতে বুলাতে কাল রাতের কথা মনে পড়ে যায় আবরারের। কথাগুলো ভাবতেই তার গোলাপি ওষ্ঠ জড়ায় একরাশ হাসি খেলে গেল। হাসির কারণে গালের টোলটা আরও গাঢ় হয়। কাল রাতের সময়টা কোনো মন্ত্রমুগ্ধের চেয়ে কম কিছু না আবরারের কাছে। তার বোকাফুল শাড়ি পরতে না পারায় শেষমেশ তাকেই শাড়ি পরিয়ে দিতে হয় মেয়েটাকে। নিজে পরতে পারবে বলে ওয়াশরুমে ঢুকলেও শাওয়ার শেষে 2 কাপড়ের উপর ছোট বাচ্চাদের মতো করে শাড়ি জড়িয়ে বেরিয়ে আসে ইনায়া। তার শাড়ি পরার ধরন দেখে আকাশ থেকে পড়ে যায় আবরার। শাড়িটা এইভাবে পেঁচিয়েছিস কেন? পেঁচাইনি তো, পড়েছি। ইনায়ার কথায় কপাল কুঁচকে যায় আবরারের। কপাল চেপে এদিক ওদিক চেয়ে আবার প্রশ্ন করল, এভাবে কাকে শাড়ি পরতে দেখেছিস তুই? আম্মু, বড় মা আর মামুনি। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটু হেঁটে দেখা তো। এমা, এ আর এমন বড় কি কাজ? এটা তো ইনায়াত তুড়ি মেরে করতে পারবে। আমি বরং আপনাকে দৌড় দিয়ে দেখাই। আবরারের উত্তরের জন্য অপেক্ষা না করেই ইনায়ার দিকে দৌড় দেয় ইনায়া। আর তখনই যা অঘটন ঘটার ঘটে যায়। পায়ের সাথে শাড়ি পেঁচিয়ে ঠাস করে মেঝেতে পড়ে যায় ইনায়া। তার হঠাৎ পড়ে যাওয়া দেখে হতভম্ব হয়ে যায় আবরার। ইনায়া মেঝেতে পড়ে বড় বড় চোখে আবরারের দিকে চেয়ে প্রশ্নটা করে। বহু কষ্টে পেট চেপে নিজের হাসি আটকে জবাব দেয় আবরার। ইনায়ার জায়গায় অন্য কেউ থাকলে আবরার এতক্ষণে হেসে মেঝেতে বসে পড়ত, কিন্তু ইনায়ার সামনে তা করলে নির্ঘাত আবরারের ফাঁসি মঞ্জুর।
নিজেকে সামলে ইনায়ের সামনে গিয়ে তার হাত ধরে উঠিয়ে বিছানায় বসায় আবরার। শাড়ি পরতে পারি না আমি, এখন কি হবে? কাল তো তিহু পরিয়ে দিয়েছিল। আমি একবার চেষ্টা করব। ভয়ে ভয়ে প্রশ্নটা করে আবরার। তার প্রশ্নে ইনায়া অবাক চোখে আবরারের দিকে তাকালো, যেন চোখ দিয়েই আবরারকে গিলে নেবে। কাউকে সুযোগ না দিয়ে তার দক্ষতা বিচার করা উচিত না ম্যাম। ইনায়ের মুখে ম্যাম ডাকটা শুনে দুহাতে নিজের কান চেপে ধরে ইনায়া। না, এ হতে পারে না। আমাকে চিমটি কাটুন আবরার ভাই, আমি কানে ভুল শুনছি, পারলে একটা থাপ্পড়ও কানে নিচে বসিয়ে দেন। ইনায়ের কথার মানে বুঝতে কিঞ্চিত সময় লাগে আবরারের। কপাল কুঁচকে চেয়ে থাকে ইনায়ের দিকে। ইনায়ের মুখের ভঙ্গিমায় কথার মানে বুঝতে বাকি রয় না তার। আবরারের মুখের অবস্থা দেখে পেট চেপে খিলখিলিয়ে হেসে ওঠে ইনায়া। তার হাসির সাথে তাল মেলায় আবরার নিজেও। ইনায়ের ফাজলামি শেষে আবরার নিজের চোখে ইনায়ার শাড়ির আঁচল বেঁধে নেয়। তারপর নিজের মাপ মতো ইনায়াকে শাড়িটা পরিয়ে দেয়। তা দেখেও কিছুক্ষণ থম মেরে বসে থাকে ইনায়া। রাতের কথাগুলো মনে পড়তেই অজানা এক ভালো লাগায় ছেয়ে যায় আবরারের মন। তার মনের চারদিকে যেন বসন্তের আগমনী ঘণ্টা বেজে উঠল। প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার মাঝে এতটা সুখ ইনায়া আবরারের না হলে আবরার তা জানত না। সব চিন্তাকে একপাশে রেখে আবার ইনায়াকে ডেকে তোলায় মনোনিবাস করে আবরার। অর্ণিতা ম্যাম, প্লিজ উঠুন। আবরারের ডাকে পিটপিট করে দুচোখ মেলে ইনায়া। ঘুম ঘুম চোখে নিজের পাশে আবরারকে দেখে ব্যস্ত হয়ে পড়ে নিজের জামা ঠিক করতে। যখন দেখল আগে থেকেই সব ঠিক, তখন দু হাতে চোখ কচলে আবার তাকালো আবরারের দিকে। ইনায়ের এমন ভঙ্গিমায় তাকানো দেখে মুখ খোলে আবরার। রিল্যাক্স ম্যাম, এভাবে তাকাবেন না, হার্টবিট মিস হয়ে যাবে। আর এটা আপনার বাবার রাজ্য না, এটা আপনার ভাগ্যবান স্বামীর অসহায় রাজ্য। তাই আপনার অসহায় রাজ্যের স্থায়ী বাসিন্দা আমিও আপনার সাথে আছি। বুকে হাত দিয়ে ইশারা করে কথাগুলো বলল আবরার। আবরারের পুরো কথা চোখ মুখ কুচকে শুনে হেসে ওঠে ইনায়া। সামান্য প্রজা হয়ে মহারানীর পাশে বসে আছেন? রাজকুমারী থেকে মহারানীতে পদোন্নতি কিন্তু সামান্য প্রচার জন্যই হয়েছে মাই প্রিন্স। মাথা ঝুঁকিয়ে দুহাত সামনে এনে কথাগুলো বলে আবরার। তা দেখে আবারও হাসে ইনায়া। কি মিষ্টি সেই হাসি! ইনায়ের হাসির দিকে গভীর চোখে চেয়ে থাকে আবরার। প্রতিদিন সকালে এই হাসি পার্মানেন্টভাবে দেখার জন্যই এত কিছু, এত লড়াই, বিদ্রোহ। ইনায়ের হাসি ক্ষীণ হয়ে আসতেই আবরার তাকে উঠিয়ে ওয়াশরুমে অজু করতে পাঠিয়ে দেয়। অজু করে মাথায় শাড়ির আঁচল টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইনায়া। জায়নামাজ না থাকায় সাদা তোয়ালে বিছিয়ে নেয় আবরার। ইনায়া আসতেই একসাথে নামাজে দাঁড়ায় দুজনে। নামাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ে তারা। আজ তাসপির বউ ভাত। সকাল থেকে মনমরা হয়ে আছে চৌধুরী পরিবার। আয়েশা বেগম ফজরের নামাজ আদায় করে রান্নাঘরে এসে দেখেন মেঘা বেগম রুটির আটা করছে আর এক চুলায় চায়ের পানি বসিয়েছেন। রহিমা খালা সবজি কাটছে মেঝেতে বসে। সিতারা বেগম ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। কাছের আত্মীয় স্বজন সবাই বিয়ে শেষে চলে গেছে। যাদের বাড়ি দূরে তারা এখনও আছে। বৌভাত শেষে একেবারে বাড়ি ফিরবে। আয়েশা বেগমকে রান্নাঘরে ঢুকতে দেখে সিতারা বেগম পেছন থেকে ডেকে উঠলেন। ও মাইর যাব, এইদিকে আও তো একবার। সিতারা বেগমের কথাই থমকে দাঁড়ায় আয়েশা বেগম। সিতারা বেগমের কণ্ঠ কানে লাগতেই মনে পড়ে যায় পরশু রাতের ঘটনা। তাতেই যেন ওনার মেজাজ খারাপ হয়ে যায়। সিতারা বেগমের ডাক উপেক্ষা করে পা বাড়ায় রান্নাঘরের দিকে। দরজায় পার রাখতেই আবার চেঁচিয়ে উঠেন সিতারা বেগম। কানে কি তুলা দিছ মাইর যাব? ডাকতাছি হুনো না। আবার ডাক দেওয়াতে নিজের রাগ সামলে পেছন ফিরে তাকান তিনি। তারপর রান্নাঘরের দরজায় দাঁড়িয়েই উত্তর দিলেন। বলেন ফুপু আম্মা। ওই হানে খাড়াইয়া থাকলে কই কেমনে? এমবে আহো। রান্নাঘরের দরজা থেকে দুপা এগিয়ে ডাইনিং টেবিলের কাছে আসেন আয়েশা বেগম। তা দেখি মরা কান্নার জুড়ে দিল সিতারা বেগম। পোলা মায়া দুইটা কেমন আছে? কোনো খোঁজখবর পাইছো? আমার কালকার দিনটা যে কেমনে কাটছে, কি যে গমু বউ, রাইতেও শান্তিতে ঘুমাইতে পারি নাই। হ্যাঁ দাদু, এই জন্যই তো আপনার নাক ডাকার কারণে আমি আর ইরফান সারা রাত ঘুমাতে পারিনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলল তানভীর। এতেই মুখ কালো হয়ে যায় সিতারা বেগমের। নিজের সুতির ওড়নায় মুখ ঢেকে গুনগুনিয়ে উঠলেন। হাঁক ছেড়ে রান্নাঘরে অবস্থানরত মেঘা বেগমকে ডেকে বললেন। দেখছো সুডু বউ, তোমার পোলায় আমারে অপমান করে কেমনে? আমার নাক ডাকার লাইগা নাকি সে ঘুমাইতে পারে নাই। তানভীর, চুপ কর, বড়দের সাথে একদম বেয়াদপি করবি না। সিতারা বেগমের কথায়
তানভীরকে ধমকে ওঠেন মেঘা বেগম। মেঘা বেগমের ধমকের পরোয়া না করেই মুখ পাকিয়ে কথাগুলো বলেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় তানভীর। তাদের কথোপকথনের মাঝে ঘর থেকে বেরোয় মাহমুদা বেগম। তাকে দেখে থেমে যায় সিতারা বেগম। চোখ মুখ কুঁচকে নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে হাঁটা দেয়। তা দেখে হাঁপ ছেড়ে বাঁচে মেঘা বেগম আর আয়েশা বেগম। কি বানাচ্ছিস ছোট? পরোটা, সবজি আর চা, এইটুকু আমি আর রহিমা খালা করে নিতে পারবো। তোমরা ঘরে যাও। তোমার প্রেশার কমেছে ভাবি? মেঘা বেগমের কথায় দীর্ঘশ্বাস ফেলে মাহমুদা বেগম। আয়েশা বেগমের চোখ ছলছল করে ওঠে। নিজের মেয়েটার কোনো খোঁজ খবর নেয় আজ 2 দিন হতে চলল। যতই আবরারকে ভরসা করুক, ছেলেটা এত আত্মসম্মান নিয়ে জন্মেছে যে প্রয়োজনে রাস্তায় থাকবে, তবুও ঢাকার নিজেদের ফ্ল্যাটটাতেও উঠবে না। কি করবে দুজনে, কিছুই বুঝতে পারছে না আয়েশা বেগম। কমেছে রে ছোট, কিন্তু ছেলে মেয়ে দুটোর চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারছি না। ইনায়াটা যে এখনো ছোট, আবরারটাও রাগী। কি করবে না করবে দুজনে। চিন্তা করো না ভাবি, আবরার কিন্তু ইনায়ের ব্যাপারে খুব সচেতন। ওর অযত্ন নিবে না আমার জানা মতে। মেঘা বেগমের কথায় মাথা নাড়ায় মাহমুদা বেগম নিজেও। এ কথাটা সত্যি। ছেলেটা যতই রাগী হোক না কেন, ইনায়ের ব্যাপারে সে পুরোই অন্যরকম। সামনে মেয়েটাকে বকাঝকা করলেও পেছনে তার প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখে। মেঘা বেগমের কথায় নিজের চিন্তা জগৎ থেকে বেরোয় মাহমুদা বেগম। তাসফির হলুদের দিন দেখনি? তাসফির হলুদের দিন সবার জন্য শাড়ি কেনা হলেও একটা শাড়ি কম পড়ে যায়। তানভীর আর ইরফানকে বললেও তারা কেটে পড়ে। তারপর কোনো রাস্তা না পেয়ে মাহমুদা বেগমকে জানায় আবরার। প্রথমে অন্য শাড়ি পরতে বলে সে। তারপর যখন তিনি ইনায়ের কথা বলে, কোনো কথা ছাড়াই বিছানা ছেড়ে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে আবরার। এই জন্যই বলছি তোমরা চিন্তা করো না, ওরা ভালো থাকবে। এবং শুধু ভালো না, খুব ভালো। দেখো, মেঘা বেগমের অভয়ে কিছুটা চিন্তা কমে মাহমুদা বেগম আর আয়েশা বেগমের। হালকা হেসে উঠলেন যা, তা দেখে মেঘা বেগম আর রহিমা খালাও হাসে। তারপর 3 যা হাত লাগায় নাস্তার কাজে। নাস্তা সেরে আবার তাসফির শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোনো লাগবে। জলমলিয়ে রোদ উঠেছে। ফজরের পর থেকে বৃষ্টি থেমে রোদ উঠেছিল। মেঘা বেগম আর মাহমুদা বেগম সারা বাড়ি ছুটোছুটি করে সব কাজ শেষ করছে। তানভীর, ইরফান আর তিহু নিজেদের ঘরে তৈরি হচ্ছে বের হওয়ার জন্য। মেঘা বেগম সবাইকে সকাল থেকে তাড়া দিচ্ছেন, জোহরের আজান পড়বার আগে বের হওয়া লাগবে, সবাই যাতে জলদি তৈরি হয়। কিন্তু মন ভালো না থাকায় সবাই এখনো তৈরি হয়নি। হাতের কাজ শেষ করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হলেন মেঘা বেগম। ড্রয়িং রুমের বড় দেয়াল ঘড়িটাতে একবার চোখ বুলিয়ে সময় দেখে নিলেন। 11:30 বাজে। তারপর পা বাড়ালেন আয়েশা বেগমের ঘরের দিকে। নাস্তা সেরে আবার ঘরে এসে শুয়ে পড়েছিলেন তিনি। ইনারার জন্য বুকটা খা খা করছে ওনার। মেয়েটা কত খুশি ছিল তাসফির বিয়ে নিয়ে, ভাবতেই বারবার চোখের পাতা ভিজে উঠছে আয়েশা বেগমের। সারাদিন বাড়ি মাথায় করে রাখা মেয়েটা আজ 2 দিন বাড়িতে নেই। যেন কত শতযুগ কেটে গেছে তিনি ইনায়াকে দেখেনি। হোটেল থেকে চেক আউট করেই সবে বেরিয়েছে আবরার ইনায়া। সকালের নাস্তাটা হোটেলের রেস্টুরেন্ট সাইডেই সেরেছে দুজনে। কিছুটাই এসে একটা গাছের ছায়ার নিচে দাঁড়ালো আবরার। ডান হাতের মুঠোয় এনায়ার হাত আর বাম হাতে তাদের পোশাকের শপিং ব্যাগগুলো। এনায়ার হাতটা ছেড়ে পকেটে হাত চালায় আবরার। ফোনটা বের করে সময়টা দেখে নিল। তারপর ঢুকলো মেসেজে। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তা জানা নেই আবরারের। মেসেজে ঢুকে ব্যাংক থেকে প্রাপ্ত মেসেজটা চেক করল। 70,000 টাকা দেখে খানিক চিন্তামুক্ত হয় আবরার। 7,000 বা 8,000-এর মাঝে যদি বাসা পেয়ে যায়, তবে টুকিটাকি দরকারি কিছু জিনিসপত্র কিনেও 1,030-এর মতো টাকা বাঁচবে। ভাবনা চিন্তা শেষে আবার ফোনটা পকেটে রিচে দিল সে। তারপর এনায়ার হাতটা আবার সযত্নে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। এতক্ষণ আবরারের করা কাজগুলো পূর্ণ মনোযোগে পর্যবেক্ষণ করে ইনায়া। গাছের ছায়ায় দাঁড়িয়ে ও ঘেমে গেছে আবরার। ফর্সা মুখ রোদের তাপে লাল হয়ে উঠেছে। কপালের রগগুলো ফুলে ফেপে উঠেছে। সেই রগগুলো ছাড়িয়ে গড়িয়ে পড়ছে এক ফোঁটা ঘাম। আবরারের জেল ছাড়া চুলগুলো কপালে এসে খেলা করছে। কি মোহনীয় সেই দৃশ্য!
ইনায়ার হঠাৎ কি হলো কে জানে। নিজের বাম হাতের সাহায্যে কালো শাড়ির আঁচলটা তুলে আবরারের কপালের পাশ বেয়ে নামা ঘামের ফোঁটাগুলো মুছে দেওয়ার বৃথা চেষ্টা চালালো। আবরারের বুক সমান ইনায়া পা উঁচিয়েও আবরারের কপাল ছুঁতে পারল না। হাত নামিয়ে নিতে উৎসুক হলো ইনায়া। তা দেখে কিঞ্চিত ঝুঁকল আবরার। নিজের প্রেয়সীর বাম হাতখানার ওপর নিজের হাতটা চেপে ধরে, তারপর নিজের কপালের ঘামটা মুছে নেয়। কষ্ট হচ্ছে? আবরারের প্রশ্নে তার চোখে চোখ রাখে ইনায়া। শান্ত সুন্দর সেই চাহনি। মুখে কিছু না বলেও ইনায়ের চোখ যেন কত কি বলছে, আর তা আবরার বুঝতে পারছে। বুঝতে পেরেও খানিক অবুঝের ন্যায় তাকিয়ে থাকে আবরার। কিছু সময় প্রিয় মানুষের চোখের ভাষা বুঝলেও সেই কথাগুলো প্রিয় মানুষদের মুখ থেকে শুনতে যেন একটু বেশিই ভালো লাগে। চল, তোকে রিমঝিমদের বাসায় রেখে আসে, তারপর বাসা পেলে আবার নিয়ে আসবো। আমি কোথাও যাব না, গেলে একেবারে বাসায় চলে যাব। ইনায়ার অভিমান নিয়ে বলা কথাটা বুঝতে পেরে মনে মনে হাসে আবরার। তার ভালোই লাগে ইনায়ার অধিকার খাটানো কথাগুলো শুনতে। ইনায়াকে আরেকটু রাগিয়ে দেওয়ার ইচ্ছে হলো তার। অন্যে, তোর কি কোনোভাবে মনে হচ্ছে যে আমার সাথে বাড়ি থেকে বেরিয়ে এসে তুই ভুল করেছিস? আবরারের কথাটা কর্ণগোচর হতেই রেগে যায় ইনায়া। ছল ছল চোখে আবরারের দিকে তাকায়, তারপর আবার চট করে চোখ সরিয়ে নিল। হ্যাঁ, ভুল মনে হচ্ছে। দিয়ে আসেন আমাকে বাসায়, থাকবো না আমি আপনার সাথে। আমাকে তাড়াতে পারলেই তো আপনি খুশি। আমাকে একটুও দেখতে পারেন না আপনি? কথাগুলো বলতে বলতেই ফুপিয়ে কেঁদে দেয় ইনায়া। তার কান্না দেখে বুকে জ্বালা শুরু করে আবরারের। ইস, কি করলো সে! মেয়েটাকে আবার কাঁদিয়ে দিয়েছে। শেট! এই অন্যে, ধুর, আমি তো তোকে রাগানোর জন্য কথাটা বলেছি, আর তুই সত্যি ভেবে নিয়েছিস তোকে যদি বাসায় রেখে আসার হতো তাহলে কি আব্বুর সাথে ঝামেলা করে আমার সাথে নিয়ে আসতাম? কোথাও রাখবো না তোকে, সত্যি, প্রমিস। আর একবারও বলবো না এমন কথা। নিজের কানে ধরে কথাগুলো বলে আবরার। তারপর ইনায়ার চোখ মুখ মুছে দেয়। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। আকাশের রং একটু একটু করে বদলে যাচ্ছে। হালকা নীলটা যেন লালচে কমলার সঙ্গে মিশে যাচ্ছে কোথাও। গাছের পাতায় হালকা বাতাস লেগে নড়ছে। পাখিরা দলে দলে ফিরছে, কেউ ছাদের কার্নিশে বসছে, কেউ গাছের ডালে। আলো অন্ধকার মিশে একটা নরম ধূসর ছায়া তৈরি করছে চারপাশে। চৌধুরী বাড়ির দরজায় এসে 3টে গাড়ি থামে। তার পরপরই আসে আর একটা গাড়ি। প্রথম গাড়িটাতে আশতাফ চৌধুরী, আয়েশা বেগম আর আশরাফ চৌধুরী। দ্বিতীয়টাতে আফতাব চৌধুরী, আয়েশা বেগম আর মেঘা বেগম। তৃতীয়টায় তানভীর, ইরফান, তিহু। শেষেরটাতে তাসপি, সায়র আর সায়েম। তাসপির জামাইয়ের নাম সায়র, সায়রের ছোট ভাই সায়েম। তাসপির শ্বশুর বাড়ি থেকে ওকে আজ নিয়ে এসেছে আশরাফ চৌধুরী। মেয়েকে ছাড়া একটা দিনই যেন বছর সমান গেছে আশরাফ চৌধুরী। তাই বন্ধুকে বলে অনুষ্ঠান শেষে নিজের মেয়েকে সঙ্গে করে বাড়ি ফিরেছেন তিনি। এক মেয়েকে বুকে করে আনতে পারলেও অন্য মেয়ে আর ছেলে কোথায় তা কেউ জানে না। গাড়ি থামতেই তাড়াহুড়ো করে বড়রা সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। বাকিরা তাসপিকে নিয়ে আসে। মাহমুদা বেগমরা বাড়িতে ঢুকেই রান্নাঘরে ছুটলেন। সবার জন্য রাতের খাবারের পাশাপাশি সন্ধ্যের নাস্তার আয়োজন করা লাগবে। সারাদিন রোদে পুড়ে ঘেমে নিয়ে মাগরিবের পর একটা বাসা পায় আবরার। 3 তলা বিশিষ্ট একটা বাড়ি, শহরের কোলাহল থেকে কিছুটা ভেতরে। বাড়ির বাইরে শ্যাওলা পড়া, সাদা রংটা জ্বলে গেছে। বাড়ির সামনে একটা বেলি ফুল গাছ। বর্ষার সিজন হওয়ায় গাছটা ফুলে ভরে আছে। বাড়ির সামনে দাঁড়াতেই বেলি ফুলের মিষ্টি সুবাস এসে ধাক্কা লাগে নাকে। মনোরম পরিবেশ, সাথে ভাড়াও সাধ্যের মধ্যে। 8,000। 2 রুম, রুমগুলো মাঝারি সাইজের। কিচেন, 1 বারান্দা, ওয়াশরুম। বাড়ির মালিক অগ্রিম 2 মাসের ভাড়া নিয়েছে। তা পরিশোধ করে বাসা খালি থাকায় আবরার ইনায়া আজই উঠে পড়েছে। জমজমাট হয়ে আছে চৌধুরী বাড়ির ড্রয়িং রুম। তাসপি, সায়র, সাইম, তানভীর, তিহু, ইরফান সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। মাহমুদা বেগম আর আয়েশা বেগম রাতের রান্না করছে। মেঘা বেগম গেস্টদের নাস্তা দিয়ে ওপরে গেছে এশার নামাজ আদায় করতে। বাড়ি ফিরেই অফিসের উদ্দেশ্যে রওনা দেন আশরাফ চৌধুরী আর আফতাব চৌধুরী। ম্যানেজার ফোন দিয়েছিল। আফতাব চৌধুরী নিজের ঘরে। মোটামুটি সবার মন এখন ভালো।
বাড়ির ফেরার পরপরই আবরারের সাথে কথা হয় তানভীরের। তারা বাসা পেয়েছে জানিয়েছে বাড়িতে। তা শুনেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সবাই। ঢাকা শহরের সাধ্যের মধ্যে বাসা পাওয়া 4টিখানি কথা না। আবরারের তানভীরের সাথে কথা শেষে বাড়ির সবার সাথে একে একে কথা বলে ইনায়া। মায়ের সিরিয়াল আসতেই কেঁদে ওঠে সে। তা দেখে বুঝায় আবরার। কথা শেষে কল কাটার পর থেকে স্বাভাবিক হয়েছে মাহমুদা বেগম আর আয়েশা বেগম। প্রেশারটাও কমে এসেছে। তেহজিব, তুমি কিসে পড়ো? সায়মের কথায় তার দিকে অবাক চোখে তাকায় তিহু। তিহুকে তেহজিব বলায় কপাল কুঁচকে যায় ইরফানের। কপালের চারপাশের রগগুলো ফুলে ভেপে ওঠে। কিছু কঠিন কথা বলতে মুখ খুললেও নিজেকে সামলে নিল। নতুন আত্মীয়র সাথে এমন ব্যবহার করা ঠিক হবে না ভেবে নিজেকে সামলে নিল। দোতলা থেকে নামতে গিয়ে কথাটা শুনতে পায় ইরফান। আড্ডার মাঝে জরুরি ফোন আসায় ঘরে যায় সে। এসেই কথাটা শোনে ইরফান। তিহুর পুরো নাম তেহজিব চৌধুরী তিহু। বাড়ির মানুষ ছাড়া তিহুকে তেহজিব খুব কেউ একটা বলেও না, আর নামটা জানেও না কেউ। কিন্তু সায়েম ছেলেটা তাসবির থেকে নামটা জেনেছে। তিহু উত্তর দেওয়ার আগেই ইরফান এগিয়ে আসে। তুমি হয়তো জানো না, তিহুকে আমরা ছাড়া অন্য কেউ তেহজিব বলে না, আর ওর নামটা এত সহজে বলবেও না। ইরফান ভাইয়া, কি যে বলেন, আমরা তো এখন বেয়াই বেয়ান, তাই এই নামটা আমি বলতেই পারি। তাই না মিস তেহজিব? সায়মের প্রশ্নে তিহু নিজের 2 হাত কোচলাতে শুরু করে। এই ছেলে কি শুরু করেছে? তাকে কেন টানছে ওনার আর ইরফান ভাইয়ার কথার মাঝে? ঘরে যা তেহজিব, সামনে পরীক্ষা, ঘরে গিয়ে পড়তে বস। তোকে যেন আমি আর ড্রয়িং রুমের আশেপাশে না দেখি। তিহুর দিকে তাকিয়ে শান্ত চোখে ইরফানের দেয়া ধমকটাতে কেঁপে ওঠে তিহু। কথাগুলো সবার কাছে শান্ত কণ্ঠে বলা মনে হলেও তিহুর কেন যেন মনে হলো ওই কণ্ঠে কিছু ছিল। সে আর সোফায় বসে থাকতে পারে না। দাঁড়িয়ে পড়ে তিহু। তাকে উঠতে দেখে সুর টানে সায়াম। আরে কি করছেন? কি তেহজিব ভাইয়া মজা করে বলেছে, এখন কি পড়তে বসবেন আপনি? ঘরে যা তেহজিব, দ্বিতীয়বার যাতে বলা না লাগে। ইরফানের শেষের কথাটুকু শুনে আশেপাশে না তাকিয়ে সিঁড়ির দিকে চলে যায় তিহু। শুধু শুধু ঘুমন্ত সিংহকে জাগিয়ে লাভ নেই। তিহু উঠে যেতেই সদর দরজা দিয়ে বেরিয়ে যায় ইরফান। এতক্ষণে সব ঘটনার নীরব দর্শকের ভূমিকা পালন করে তানভীর, তিহু। এখানে তাদের কিছু বলার নেই। এমনিতেও ভাইদের রাগকে প্রচুর ভয় পায় তাসবি। আকাশে গোলকার থালার মতো চাঁদ উঠেছে। চারপাশ চিকচিক করছে চাঁদের আলোয়। বারান্দায় দাঁড়িয়ে আছে ইনায়া। তার মনে হলো আজ বোধহয় পূর্ণিমা। চাঁদের আলোয় কি সুন্দর লাগছে চারপাশ। বেলি ফুলের সুবাসে মৌ মৌ করছে পুরো বাড়ি। আবরার ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। এই সুযোগে বারান্দায় এসে দাঁড়িয়েছে ইনায়া। চাঁদ দেখতে তার বেশ ভালোই লাগে। বাড়িতে থাকতেও পড়ার মাঝে মাঝে এসে সে চাঁদ তারা দেখত। তার জন্য কম বকাও খায়নি মায়ের কাছে। ওয়াশরুম থেকে বেরিয়ে রুমে চোখ বোলায় আবরার। ইনায়াকে ঘরে না দেখতে পেয়ে বারান্দার দরজায় এসে দাঁড়ায় সে। পিছন করে চাঁদের দিকে তাকিয়ে আছে তার প্রেয়সী। তা দেখে ইনায়ের পিছনে গিয়ে দাঁড়ায় আবরার। সদ্য শাওয়ার নিয়ে আসা আবরারের শরীর থেকে এক মিষ্টি সুভাষ ভেসে আসছে সাবান শ্যাম্পুর মিক্সড ঘ্রাণ। নাক টেনে সুভাষটা ভেতরে টেনে নেয় ইনায়া। কি মিষ্টি সেই সুভাষ! ইনায়ের অবাধ্য মনে ইচ্ছে জাগে একবার আবরারের বুক থেকে ঘ্রাণটা নিতে। ইচ্ছে করছে তার উদম বুকে নিজের মুখটা দাবিয়ে দিতে। ইনায়ের ভাবনার মাঝেই আবরারের চুলের পানিগুলো ফোঁটায় ফোঁটায় এসে তার ঘাড়ে পড়ে। কিছু ফোঁটা পানি আবরারের কানের পাশ বেয়ে ঘাড়ের তোয়ালেতে গিয়ে বিলীন হচ্ছে। ভ্রম কাটে ইনায়া। কথাগুলো ভাবতেই তওবা করে সে। ছি ছি, একদিনেই কি হলো তার! নাউজুবিল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। শান্ত প্রকৃতির মাঝে দুজন মানবী নিশ্চুপ হয়ে পূর্ণিমা বিলাস করছে। কি অদ্ভুত এই প্রেমিক যুগল! একজন মনে মনে শুকরিয়া করছে তার প্রিয়তমাকে পাওয়ার জন্য, অন্যজন তওবা করছে মনের কুইচ্ছেগুলোর জন্য। রাতের খাবার খেতে বসেছে বাড়ির সবাই। আয়েশা বেগম আর মেঘা বেগম সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। সায়ার আর সিয়ামের জন্য আজ বাহারি রকমের আয়োজন করেছেন তারা। 2 পদের মাংস, 3 পদের মাছ, সবজি, পোলাও। সন্ধ্যা থেকে সব আয়োজন করেছেন 3 জন মিলে। খাবার টেবিলে সবাই থাকলেও মাহমুদা বেগম নেই। ওনার শরীর খারাপ থাকায় রান্না শেষে ঘরে গিয়ে শুয়ে পড়েছেন। আশতাফ চৌধুরী কর্নারের চেয়ারটাতে বসেছেন। ওনার দুপাশে 2 ভাই। গম্ভীর মুখে সবাইকে পর্যবেক্ষণ করে খাবারে মনোযোগ দিলেন তিনি। ওনার দেখাদেখি চুপ করে নিজেদের খাবার খাওয়ায় মনোযোগ দেয় সবাই। আবরার ইনায়া যাওয়ার পর থেকে আরও গম্ভীর হয়ে আছেন আশতাফ চৌধুরী। প্রয়োজন ছাড়া একটা শব্দও মুখ থেকে গলাচ্ছেন না তিনি। একমাত্র আদরের ছেলে আর নিজের কলিজার টুকরো ইনায়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তিনিও ভালো নেই, তা বুঝতে পারছে বাড়ির সবাই।
সেদিন রাগের মাথায় ওনার বলে ফেলা কথাটাকে সত্যি ধরে বাড়ি থেকে আবরার ইনায়াকে নিয়ে বেরিয়ে যাওয়ায় নিজেকেই দুষছেন তিনি। সবাইকে এমন চুপ করে খেতে দেখে মুখ কুঁচকে নেয় সায়েম। তার এমন শান্ত পরিবেশ ভালো লাগে না। তাদের বাড়িতে খেতে বসলে সবাই কত মজা করে। প্রত্যেকের মুখে একবার করে নজর বুলায় সায়েম। সবার শেষে তিহুর মুখে এসেই নজর আটকায় সায়েমের। তিহুর বরাবর সামনাসামনি বসেছে সে। তার পাশের চেয়ারে তানভীর, তিহুর পাশের চেয়ারে ইরফান, যে কিনা মাথা নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে মন দিয়ে নিজের খাবার খাচ্ছে। তার ভাবখানা এমন যেন আশেপাশে তাকালেই মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মুখ বাঁকায় সায়েম। মাথা ঝুঁকিয়েও ইরফান স্পষ্ট বুঝতে পারছে তিহুর দিকে তাকিয়ে আছে সায়েম। রাগে মাথার ভেতর দপদপ করছে তার। যখন থেকে এই সায়েম তিহুকে দেখেছে আঠার মতো পেছনে লেগে আছে। শত চেষ্টা করেও পিছু ছাড়াতে পারছে না। তা দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কুটুমবাড়ি বলে কিছু বলতেও পারছে না। ছেলেটাকে একদম সহ্য হচ্ছে না ইরফানের। তেহজিব, আমাকে মাছের বাটিটা দিন তো। সায়েমের কথায় চোখ তুলে তাকায় ইরফান। তিহু নিজের কোল থেকে হাত উঠাতেই নিজের বাম হাত মুষ্টিবদ্ধ করে নেয় ইরফান। দাঁত চেপে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। তারপর বাঁ হাতে তিহুর হাঁটু চেপে ধরে সে। ইরফানের ইরাশায় আবারও নিজের হাত গুটিয়ে নিল তিহু। চোখ নামিয়ে খাবারে মনোযোগ দেয়। তিহুকে থামিয়ে মেঘা বেগমকে ডাক দিল ইরফান। ইরফানের ডাকে ঘাড় ফিরিয়ে তার দিকে তাকায় মেঘা বেগম। মামুনি, সাইমকে মাছ দাও। তিহু, নিজের খাবারটা তাড়াতাড়ি শেষ কর। আরে বাবা, আমাকে বললেই তো পারতে। দাঁড়া, আমি তোমাকে মাছ দিচ্ছি। কিন্তু ইরফান ভাইয়া, মাছের বাটিটা তো তেহজিবের সামনে, তাই উনি দিলেই ভালো হতো। শুধু শুধু আন্টি কেন কষ্ট করবেন? তিহু, মাছের বাটিটা এগিয়ে দে তো মা। মায়ের কথায় গাইগুই করে সায়েমের দিকে মাছের বাটিটা এগিয়ে ধরে তিহু। বাটিটা হাতে নিতে গিয়ে তিহুর উপরিভাগ স্পর্শ করে সায়েমের বাঁ হাতের আঙুলগুলো। অস্বস্তিতে জলদি করে হাত সরিয়ে নেয় তিহু। অপ্রস্তুত হাসে তিহু। ছেলেটা ইচ্ছে করেই যে তার হাত ধরেছে তা ভালোই বুঝেছে তিহু। বিষয়টা ইরফানেরও বুঝতে সময় লাগে না। নিজের প্লেটটা সামনের দিকে ঠেলে চেয়ার ছেড়ে উঠে পড়ে ইরফান। এখানে বেশিক্ষণ থাকলে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ঠান্ডার মাথায় কাজ করা ইরফানে বোকামি মানায় না, তা খুব ভালো করেই জানে ইরফান। অযথা ঝামেলা বাড়াতে চায় না সে। কিরে বাবা, এভাবে না খেয়ে উঠে পড়লি যে? আমার খাওয়া শেষ আম্মু। মায়ের প্রশ্নের জবাব দিয়ে কিচেনের পাশের বেসিংয়ে হাত ধুতে চলে যায় ইরফান। তার যাওয়ার পরপর উঠে পড়ে তিহু। কি সমস্যা তিহু? তোদের দুজনেরই কি খাওয়া শেষ? পেট ব্যথা করছে আম্মু, আর খাবো না। মেয়ের অসুস্থতার কথা শুনে থেমে যান মেঘা বেগম। মেয়েলি কোনো সমস্যা হতে পারে ভেবে মাংসের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে চলে যান। আপনার ভাই জানেন, হুম, আমার না পূর্ণিমার রাতের খোলা আকাশের নিচে হাঁটার খুব শখ ছিল, কিন্তু তখন তো আপনি অনেক কড়া ছিলেন, তাই কখনো হাঁটা হয়নি। যেমন কথায় কথায় থাপ্পড় দিতেন, রাতের বেলা বারান্দায় যেতে দিতেন না, বান্ধবীদের সাথে ঘুরতে যেতে দিতেন না। অভিযোগ করা দেখে হাসে আবরার। নিজের চুলে একবার হাত চালিয়ে রাস্তার থেকে ফুটপাথের পাশে গিয়ে বসল। তার পাশে এসে বসে এনায়া। আমার উপর কি খুব রাগ তোর? না। তোকে কত প্যারাজেল আটকে রেখেছিলাম, কত কি করতে দেয়নি। শেষে দেখ, তোর পরিবার থেকেও তোকে আলাদা করে দিলাম। আবরারের কথায় মুখটা ছোট হয়ে আসে এনায়ার। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। ধুর, এখন তো আবরার ভাই কষ্ট পেয়েছে। নিজের কপাল চাপড়ে মনে মনে কথাগুলো আওড়ায় এনায়া। ধুর, কি যে বলেন আপনার ভাই, এটা নিয়ে রাগ করার কি আছে? আর পরিবার থেকে আলাদা হলাম কই, আপনি তো আছেন আমার সাথে। এনায়ার কথায় আবরারের চোখ জলজল করে ওঠে। কি বলল তার বোকা ফুল? আবরার তার পাশে আছে, এটাতে সে খুশি। তার কোনো অভিযোগ নেই। সে ভুল শুনেনি তো। নিজের ছন্ন ছাড়া ভাব ঢেকে নিশ্চিত হওয়ার জন্য এনায়াকে আবার জিজ্ঞেস করল। মাত্র কি বললি তুই? কত কিছুই তো বললাম, কোন কথাটা জিজ্ঞেস করছেন? এই, আমি তোর পাশে আছি নাকি? আচ্ছা, বলেছি আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান কিছুই নেই আপনার ভাই। আর পরিবার থেকে আলাদা হলাম কই, আপনি তো আছেন আমার সাথে, তাই না? বাসায় যাবো ভাইয়া। দু চোখ ডলছে এনায়া। মেয়েটার ঘুম আসবে বোধহয়। সারাদিনের ক্লান্তিতে আবরারের শরীরটাও ব্যথা করছে। রাতের খাবার খেতে বেরিয়েছিল দুজনে। বাসায় এখনও কিছুই কেনাকাটা করেনি আবরার। সন্ধ্যায় বাসা পাওয়ার পর শরীর ক্লান্ত থাকায় আর এনায়া একা বাসায় থাকবে বলে রাতে বেরোয়নি সে। আজ রাতটা মেঝেতেই ঘুমাতে হবে দুজনের। কাল সকালে বেরোতে হবে।
সামনের সপ্তাহে কয়েকটা ইন্টারভিউ আছে আবরারের। পরশু বাড়ি থেকে বেরোনোর আগেই রিমঝিমকে বলেছিল কয়েকটা কোম্পানিতে যেন অ্যাপ্লিকেশন করে দেয়। তার কাছে কম্পিউটার না থাকায় রিমঝিমকে বলা। চাঁদের আলো আধারিতে ছাদের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে এক পুরুষ অবরোধ। ট্রাউজারের পকেটে 2 হাত রাখা, পরনে সাদা টি শার্ট, চোখে কাচের 4 কোণ ফ্রেমের চশমা। তার দৃষ্টি ওই দূর আকাশে আবদ্ধ, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। পেছনে এসে দাঁড়ালো এক নারী অবয়ব। মাথায় ওড়না পেঁচিয়ে ইরফানের পেছনে এসে দাঁড়ালো তিহু। তিহুর উপস্থিতি টের পেয়েও আকাশের দিকে তাকিয়ে আছে ইরফান। তখন হাত ধুয়ে নিজের রুমে চলে যায় তিহু। কিছুক্ষণ বসে থাকার পর বন্ধ রুম থম আটকে আসায় বারান্দায় গিয়ে দাঁড়ায় তিহু। তিহু বারান্দায় দাঁড়ানোর কিছুক্ষণ পর তার ঘরে আসে ইরফান। তাকে ছাদে যেতে বলে চলে যায় সে। তারপর এতক্ষণ অপেক্ষা শেষে মা মামনির চোখ ফাঁকি দিয়ে ছাদে আসায় সফল হয়েছে তিহু। তারই নীরবতা ভয় ধরিয়ে দিচ্ছে তিহুর মনে। ইরফানের নির্লিপ্ততা ভাব দেখে তিহু এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। ইরফান ভাই, দেখুন ওই ছেলেটার সাথে আমি একটা বারও আগ বাড়িয়ে কথা বলিনি। এমনকি আম্মু না বললে তখন মাছের বাটিটা এগিয়ে দিতাম না। আচ্ছা, আপনি শুধু তিহু পুরো কথা শেষ করার আগেই ইরফান পেছনে যায়। তিহুকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে ইরফান। ব্যথায় কুকড়ে ওঠে তিহু, হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালায়। তাকে বুকের সাথে চেপে ধরে নীরবতা ভাঙে ইরফান। শুধু রাগ করছি? সত্যি তোমার এটা মনে হচ্ছে যে আমি শুধু রাগ করছি? ওই বাস্টারটা তোমার হাত ধরেছে তেহজিব, যে হাত শুধু আমার ধরার কথা। লাগছে ইরফান ভাই, ছাড়ুন। আমি ছুলেই তোর লাগে তাই না? ওই বাস্টার যখন তোর আঙ্গুল ছুঁয়েছিল তখন তো কিছু বলিসনি? কথাগুলো বলেই আরও জোরে তিহুর হাতটা চেপে ধরে ইরফান। ইরফানের বলিষ্ঠ হাতের চাপে তিহুর হাতের হাড়গুলো ভেঙে যাওয়ার উপক্রম হবে। কিছুতেই ছাড়ছে না ইরফান। আর সহ্য করতে না পেরে কেঁদে ওঠে তিহু। আপনার এমন বেপরোয়া আচরণে আমি ক্লান্ত ইরফান, মুক্তি দিন আমাকে। তিহুর কথা ইরফানের হাতের বাঁধন ছুটে যায়। ইরফানের হাত থেকে ছাড়া পেয়ে হাত ধরে মেঝেতে বসে পড়ে তিহু। ভীষণ জ্বালা করছে তার হাত, আরেকটু হলেই ভেঙে যেত বোধ হয়। তিহুর হাত 2 পা পেছিয়ে যায় ইরফান। 2 হাতের তালুতে মুখ ঢেকে উপর নিচ কয়েকবার ঘষে নেয়। মুখ থেকে হাত নামাতেই মাথা ঘুরে ওঠে ইরফানের। মাথা চেপে তিহুর পাশে মেঝেতে বসে পড়ল সে। ইরফানকে বসতে দেখে তিহুর পৃথিবী ঘুরে ওঠে। নিজের ব্যথা ভুলে হামাগুড়ি দিয়ে ইরফানের পাশে এসে বসে। ইরফানের মাথা চেপে ধরা 2 হাত টেনে নিজের সামনে আনতেই বুক ধরফর করে ওঠে তিহুর। রক্ত? না, আল্লাহ, আমি কি বলে ফেললাম? ইরফান ভাই কথা বলুন। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। টিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট পেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার। উন্মাদের মতো আচরণ করে ইরফান। মেঝেতে যথেষ্ট দূরত্ব রেখে পাশাপাশি শুয়ে আছে আবরার, ইনায়া। রুমের জানালাগুলো খোলা। ভ্যাপসা গরমে ঘুম আসছে না কারোই। চাঁদের হালকা আলো আর বেলি ফুলের সুবাসে রুমটাকে আবরারের কাছে এক রহস্যময় জগৎ মনে হচ্ছে, যেই জগতের বাসিন্দা শুধু তারা দুজন। অদ্ভুত সুন্দর সেই জগৎখানা। নিজের বাঁ হাতের উপর মাথা রেখে শুয়েছে আবরার। ইনায়ার মাথার নিচে তার ভাঁজ করা শাড়িগুলো, কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে সে। বাহির থেকে এসে গামছা ভিজিয়ে মেচে মুছে নিয়েছিল আবরার। কিছু মনে পড়তেই উঠে বসে সে। তাকে উঠতে দেখে পাশ ফিরে তাকায় ইনায়া। কষ্ট করে উঠতে হননি? কেন? উঠ না, তারপর বলছে। আবরারের জোড়াজুড়িতে উঠে বসে ইনায়া। ইনায়া উঠতেই শাড়ির ব্যাগটা নিয়ে নেয় আবরার। ব্যাগটা খুলে শাড়ির ডিজাইনের কাগজগুলো নিয়ে আবার জায়গা মতো ব্যাগগুলো রেখে দেয় সে। এবার শুয়ে পড়। বিনা বাক্যে শুয়ে পড়ে ইনায়া। তার পাশে আবরারও শুয়ে পড়ল। কাগজগুলোকে একসাথে মুড়িয়ে ডান হাতে বাতাস শুরু করে আবরার। মেঝের হালকা ঠান্ডা আর আবরারে বাতাস করায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে ইনায়া। ইনায়াকে ঘুমিয়ে পড়তে দেখে কাগজগুলো পাশে রেখে দুজনের মধ্যকার দূরত্ব কমিয়ে ইনায়াকে নিজের বুকের উপর নিল আবরার। অপর হাতে শাড়ির ব্যাগগুলো নিয়ে নিজের মাথার নিচে দিয়ে শক্ত করে ঝাপটে ধরে ইনায়াকে। অবশেষে নিজের প্রেয়সীকে বুকে নিয়ে শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। নাক দিয়ে রক্ত ঝরছে ইরফানের। নিজের মধ্যে নেই সে। তিহুর কথায় ইরফানের প্যানিক অ্যাটাক হয়েছে। অতিরিক্ত চিন্তা বা কষ্ট পেলে ইরফানের প্যানিক অ্যাটাক হয়। পরিবারের সবাই তা জানে। তখন মাথা ঠিক থাকে না তার।
উন্মাদের মতো আচরণ করে ইরফান। তড়িঘড়ি করে নিজের ওড়না দিয়ে ইরফানের নাক চেপে ধরে তিহু। হাত কাঁপছে তার, দম বন্ধ হয়ে আসছে। মাথা চেপে ধরে রেখেছে ইরফান। শান্ত হয়ে বসে আছে সে, যেন ঝড় আসার আগে শান্ত প্রকৃতি। তিহু ভয় পায় ইরফানের এই নীরবতাকে। হঠাৎ মাথা থেকে হাত নামিয়ে ঝাটকা দিয়ে তিহুর হাত দূরে সরিয়ে দেয় ইরফান। তিহুকে সরিয়ে দাঁড়িয়ে পড়ে সে, চোখের চশমাটা ঠিক করে, হাতটা টি শার্টে মোছে, ফের তিহুর দিকে তাকালো। কি বললি তুই? রিপিট করতো আরেকবার। মেঝেতে বসা তিহুর দিকে তাকিয়ে প্রশ্নটা ছুঁড়ে ইরফান। তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে তিহু। রক্ত বন্ধ হয়েছে। হালকা আলো আধারে ইরফানের সাদা সুন্দর নাকে মুখে রক্ত লেগে লাল হয়ে থাকা ইরফানকে তিহুর ভয়ঙ্কর লাগছে। ইরফানকে বর্তমানে তার কাছে পূর্ণিমার রাতে অভিশপ্তা আত্মাদের জগৎ থেকে বেরিয়ে আসা কোনো রক্তচোষা প্রাণী বা পিশাচের থেকে কম কিছু লাগছে না, যেন যে কোনো সময় তিহুর উপর ঝাঁপিয়ে পড়ে তার শরীরের সব রক্ত চুষে নিবে। নিজেকে সামলে দাঁড়ায় তিহু, এগিয়ে এসে ইরফানের বাহুতে হাত রাখে। দেখুন আমরা I'm telling you, say it again. What did you say? দেখুন ইরফান, আমার এমন বেপরোয়া আচরণে তুই ক্লান্ত ইরফান। মুক্তি দিতাম তোকে। যা, আজ থেকে তুই মুক্ত তেহজিব। কপালে হাত চেপে চোখ বন্ধ করে তিহুর কথাগুলো শোনে ইরফান। তার নাক দিয়ে এখনও হালকা রক্ত বের হচ্ছে, তাতে মাথা ব্যথা নেই তার। আমি ভুলে বলে ফেলেছি ইরফান, বিশ্বাস করুন, এমন কিছু আমি বলতে চাইনি। অথচ তোমার চোখে নিজের অথন্তি কি আয়োজন করেই না চাইলাম অনি। কই, নিজের ধ্বংস দেখেও তো আমি ক্লান্ত হইনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ছাদ থেকে নেমে পড়ে ইরফান। তাকে চলে যেতে দেখে উঠে দাঁড়ায় তিহু। রাত কয়টা বাজে কে জানে। এই সময় একা ছাদে থাকার সাহস তাই নেই। দু হাতে তালুর সাহায্যে নিজের চোখ মুখ মুছে নেয় তিহু। পরনের পোশাক পরিপাটি করে, চুলে করা বেনুনিটা পেছনে রেখে ওড়না টেনে মাথায়। তারপর ছাদের দরজায় ছিটকিনি দিয়ে নেমে আসে তিহু। ইরফানের রুমের সামনে এসে দাঁড়ায় তিহু। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে হাত বাড়িয়ে হালকা ধাক্কা দিল দরজাতে। দরজাটা ভেতর থেকে বন্ধ। তিহুর বুক ছিঁড়ে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। যবে থেকে ইরফানকে ভালোবেসেছে, রাগ জেদ সব হাওয়াতে ভাসিয়ে দিয়েছে। তার এখন আর রাগ নেই বললেই চলে। তিহু পেছনে ঘুরতেই ধাক্কা খেল আয়েশা বেগমের সাথে। ভয়ে বুক কেঁপে তিহুর। নিজের বুকে থুতু দিয়ে আয়েশা বেগমের দিকে তাকায় তিহু। আল্লাহ, তুমি ছোট মা, আমি ভয় পেয়ে গেছি। কিরে মা, তুই এত রাতে এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছিস কেন? ওই হ্যাঁ, পানি খেতে যাচ্ছিলাম। তুমি এখানে কি করছিলে? তুই তো তখন বলছিলি তোর পেট ব্যথা করছে, তাই তোকে দেখতে এসেছিলাম। আয়েশা বেগমের কথা শুনে ওনাকে জড়িয়ে ধরে তিহু। তিহুর জড়িয়ে ধরা দেখে আয়েশা বেগম নিজেও তিহুকে জড়িয়ে ধরল। বুকের সাথে চেপে ধরে তাকাতেই ইনায়ের রুমের দরজায় চোখ আটকে গেল। বুকটা খা খা করে উঠে আয়েশা বেগমের। চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। আয়েশা বেগমের নাক টানায় চোখ তুলে চায় তিহু। তারপর দু হাতে ওনার চোখ মুছে দেয়। অভিমানী কণ্ঠে বুলি আওড়ায়, আসলে তুমি আমাকে ভালোই বাসো না। ভালোবাসবে কেন? আমি কি তোমার মেয়ে নাকি? ওরে দুষ্ট, তাই নাকি? তা তুই আমার মেয়ে না তো কি হোস বল? বলবো? বল। পুত্রবধূ। কথাটা বলেই দৌড় দেয় তিহু। দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। দরজা বন্ধ করে দরজায় পিপ দিয়ে হাঁপাচ্ছে তিহু। দরজার বাহির থেকে আয়েশা বেগমের হাস্যোজ্জ্বল কণ্ঠ শোনা গেল, পাগল মেয়ে। কথাটা বলেই সিঁড়ির দিকে যান আয়েশা বেগম। সূর্যোদয়ের ঘণ্টা দেড়েক পেরিয়েছে। চৌধুরী বাড়ির গিন্নিরা সবাই উঠে পড়লেও বাচ্চারা এখনও ওঠেনি। তিন যা মিলে ঘরদার ঝাড়মোছ করছেন। বাড়িতে নতুন জামাই আর অতিথি থাকায় আজ একটু আগেই এসেছেন নাস্তা বানাতে। ড্রয়িং রুমের সোফায় বসে তসবি গুনছেন আর পান চিবুচ্ছেন সিতারা বেগম। তসবি গোনার পাশাপাশি সবার উপর তিনি নজর রাখছেনও বটে। কিছুক্ষণ আগেই রহিমা খালার সাথে ওনার কথা কাটাকাটি লেগেছে। সামান্য পান দিতে দেরি হওয়াতেই চটে যান তিনি। তারপর মাহমুদা বেগম এসে সে ঝামেলা মিটমাট করেন। রহিমা খালা ঝগড়া শেষেই ধমক দিয়েছেন যে সিতারা বুড়ি থাকলে তিনি আর এখানে থাকবেন না, কাজ ছেড়ে দিবেন প্রয়োজনে। কিচেনে আটা মাখছে মাহমুদা বেগম। ওনার পাশেই সবজি কাটছেন আয়েশা বেগম। বাগানের গাছে পানি দিয়ে মাতিরেই কিচেনে এসেছেন মেঘা বেগম। হাতটা ধুয়ে আঁচলে হাত মুছতে মুছতে দু চুলায় চায়ের পানিটা বসিয়ে দেন। এক পাশে আদা লেবু চা, অন্য পাশে দুধ চা। আদা লেবু চাটা আশতাফ চৌধুরী আর আশরাফ চৌধুরীর জন্য। দুই ভাই একসাথে এসে সোফায় বসলেন। এখনও চোখের ঘুমের রেশ কাটেনি আশরাফ চৌধুরীর। হাঁক ছেড়ে ডাক দিলেন নিজের ঘরনিকে, মেঘা, চা হয়েছে? আনছি, দাঁড়াও। আশতাফ চৌধুরী এসে খবরের কাগজটা হাতে নিয়ে চোখের সামনে মেলে ধরলেন। মেঘা বেগম চায়ের কাপ আর বিস্কুট ট্রেতে করে এনে রাখলেন ট্রি টেবিলে। ইহু উঠেছে মেঘা? না।
মহারানীকে সকালে নামাজের সময়ও ডেকেছিলাম, আজ তিনি উঠেনি। এভাবে বলছো কেন মেঘা? কদিন ধরে মেয়েটার মন মেজাজ ভালো নেই, তাই একটু দেরি করে উঠছে। আপনার মহারানীর জন্য পৃথিবী থেমে নেই। সামনের মাসেই টেস্ট পরীক্ষা, কিন্তু উনি বই ধরার নামও নিচ্ছেন না। স্ত্রীর রাগের কারণ বুঝতে পেরে থেমে যান আশরাফ চৌধুরী। একটা চায়ের কাপ নিয়ে ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে নিজেরটাও তুলে নিলেন। স্বামীকে থেমে যেতে দেখে নিজেও থেমে যান মেঘা বেগম। সামনের বড় ভাসুর না থাকতে আরও দু একটা কথা তিনি শোনাতেন, কিন্তু এখন তা করবেন না। অগত ট্রে হাতে নিয়ে চলে যায়। সকালে সূর্যের আলো চোখে পড়তেই হালকা হয়ে যায় আবরারের ঘুম। পর্দাহীন রুমের কাচের জানলায় এসে রোদ পড়ছে। মোটা পর্দায় আবৃত ঘরের ঠান্ডা তাপমাত্রায় ঘুমানোর দরুন হঠাৎ এভাবে ঘুমানোতে সমস্যা হচ্ছে আবরারের। রাতেও বার কয়েক ঘুম ভেঙে যায় তার, কিন্তু বৃষ্টির কারণে আবহাওয়া ঠান্ডা থাকায় আর মেঝেতে ঘুমানোতে আবার চোখ লেগে যায়। চোখের উপরে এক হাতে চোখ ঢেকে অপর হাতে ইনায়কে আরেকটু জড়িয়ে নিল সে। শক্ত করে বুকের খাজে চেপে ধরে আবার ঘুমের দেশে পাড়ি জমায় আবরার। আবরার বাহুডোরে চাপা পড়ে মৃদুমন্দ নড়ে ওঠে ইনায়া। ফের দু হাতে নিজের পাশ বালিশ ভেবে অষ্টে পিষ্টে জড়িয়ে নেয় আবরারকে। তাদের দুজনের এই প্রেম প্রেম আদরের মুহূর্ত তারা না দেখলে দেখেছে অদূরে ডালে বসা এক জোড়া চড়ুই। ঘুম থেকে উঠে এলো চলে বারান্দার মেঝেতে শুয়ে আছে তিহু। চুলগুলো যেন পাখির বাসা, পরনে কুঁচকে যাওয়া ঘাগরা, ওড়নাটা বিছানার উপর পড়ে রয়েছে। মুখের উপর হাত দিয়ে রোদ আটকানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে। মুখের উপর পড়া রোদ না আটকাতে পিছনে উঠে বসল তিহু। কপাল কুঁচকে আকাশের খড়খটে রোদটা দেখে মুখটা আরও কুঁচকে নিল। মেজাজটা কাল রাত থেকেই বিগড়ে আছে তিহুর। হঠাৎ বাড়ির মূল ফটকে চোখ পড়ে তার। গেট দিয়ে ইরফান ঢুকছে, কাঁধে তোয়ালে, পেটানো শক্তপোক্ত বাহুগুলো বিদ্যমান। শরীরের ঘামের ফোঁটাগুলো রোদের ঝিনিকে চকচক করছে। বিরক্তির সঙ্গে তোয়ালে দিয়ে কপাল, গলা, বুকের ঘামগুলো মুছে এনার্জি ড্রিঙ্কস এক চুমুক দিল। তাড়াহুড়ো করে হামাগুড়ি দিয়ে রেলিংয়ের পাশে এসে বসল। ইরফান হেঁটে তার বারান্দার নিচে আসতেই গলা ফাটিয়ে গান ধরে তিহু। তুই ভালো না ছেলে, তুই ভালো না। ভালোর মুখোশ পরা ছিল তোর ছলনা। ছি রে, কি জয়েস তোর তিহু, শেষে কিনা এইসব গান ধরলি। সো স্যাড। আর কি বললি আমি ভালো না? সত্যি তো, এটাই তো চয়েস, ভালো না। সত্যি বলছেন? আমার পছন্দ সত্যি খারাপ, তাই তো আপনাকে পছন্দ করেছি। কি? মুখটা বন্ধ করুন ইরফান ভাইয়া। বাই দ্য ওয়ে, গুড মর্নিং। সকাল সকাল মেজাজটা নষ্ট করিস না তিহু। এমনিতেও তোর সাথে ঝামেলা করার কোনো ইচ্ছে আমার নেই। কথাগুলো বলে জায়গা ত্যাগ করে ইরফান। তিহু নিজের বেনুনিটা পেছনে ঢেলে উঠে পড়ে মেঝে থেকে। নিজের মনে মনে আওড়ায় গুটি কয়েক শব্দ। রুহুল আমিন চৌধুরীর নাতি, তোকেও আমি দেখে নিব। আমার সাথে কথা বলার ইচ্ছে নেই। দেখবো তো তোর কত মেজাজ। অনেক জ্বালিয়েছিস তুই। আমার ছোট্ট কিউট কলিজাটা ভাঙার মজা দেখাবো শাল। সকাল সকাল আমার আম্মুটাকে কাকে দেখার কথা বলছি শুনি। নিজের রুমের দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে উঠে তিহু। এগিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। আহ, শান্তি আমার বাবা, আমার প্রিয় বাবা। কি ভালো যে লাগছে তোমাকে সকাল সকাল দেখে। তোমার আম্মু বলল তুমি এখনো ঘুম থেকে ওঠোনি, তাই আমার আম্মাটাকে জাগাতে আসলাম। আরো 8 ঘন্টা আগে উঠেছি আমি আব্বু। দেখো ফ্রেশ হওয়া শেষ। এবার জলদি তৈরি হয়ে নিচে নাস্তা করতে আসো, তোমার আম্মু কিন্তু অনেক রেগে আছে। জাস্ট 5 মিনিটস বাবা। মেয়েটি সাবধান করে নিচে চলে যায় আশরাফ চৌধুরী। তা দেখে কাবার্ড থেকে তোয়ালে আর কলেজ ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে তিহু। সকাল 8:30 বাজে। আকাশের রোদ কমে মেঘলা হয়ে এসেছে। আকাশ গুরুম গুরুম ডাকছে। আবরার ঘুম থেকে উঠে পড়েছে। এনায়া এখনো ঘুমে। কাপড়ের ব্যাগগুলোর উপর মাথা রাখা তার চিরাচরিত বন্দুক শেপে ঘুমিয়ে আছে। ঘুম ঘুম চোখে তা পরক করছে আর মিটিমিটি হাসছে আবরার। উঠার পর থেকেই এভাবে বসে আছে। এনায়ের পাশ থেকে তার সরতে ইচ্ছে হচ্ছে না। আজ সবকিছু কেন এত ভালো লাগছে তার, সে জানে না। আবরারের মনে হচ্ছে সে খুশিতে পাগল হয়ে যাবে। কাল সারা রাত তার অন্বিতা তার বুকে ছিল, তার প্রশস্ত বুকে, তার হৃৎপিণ্ডের মাঝ বরাবর। এর থেকে প্রাপ্তির আর কিছুই নেই আবরারের জীবনে। সে পেয়েছে তার ফুলকে, যদিও তার ফুলের গায়ে কাটার আঁচড় কেটেছে। কোনো ব্যাপার না, সে সব কিছু ঠিক করে দিবে ইনশাল্লাহ। নিজের মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে উঠে পড়ে আবরার। রাতে গরমে খুলে রাখা টি শার্টটা আবার গায়ে জড়িয়ে নেয়। ইনায়া তাকে এই অবস্থায় দেখলে অপ্রস্তুত হতে পারে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে আবরার। ভেজা মুখটা বামছাতে মুছতে মুছতে আবরারের মাথায় খেলে গেল এক দুষ্টু বুদ্ধি। ভেজা গামছাটা ঘাড়ে নিয়ে নিল, তারপর ওয়াশরুমে গিয়ে 2 হাতের আজলা ভরে পানি আনল।
ইনায়ের সামনে ঝামটা দেয় ওর মুখে। ঘুমের ঘোরে মুখে পানি পড়ায় দু হাতে মুখ ঢেকে নেয় ইনায়া। কাজটা দিহু করেছে ভেবে ছুড়ে দেয় কিছু কঠিন কথা। আমার শান্তির ঘুম হারাম করার জন্য আল্লাহ তোর বাসর রাতের স্বপ্ন ছাড়খাড় করে দিক, আমিন। কথাটা কর্ণপথ হতেই চোখ বড় বড় হয়ে যায় আবরারের। এমনিতেই তার বিয়েটা বাঁশ খেয়ে হয়েছে, এখন বাসর রাতের কিছু হলে তার জীবনটাই বৃথা হয়ে যাবে। আর গাধী মেয়ে নিজেও জানে না অন্যকে অভিশাপ দিতে গিয়ে ঘুরে ফিরে সে নিজেকেই দিয়ে দিয়েছে। গামছাতে হাত মুছে সোজা হয়ে বসে আবরার, একবার চুলের ফাঁকে হাত চালায়, তারপর নিজের বাচ্চামোকে বাম সাইডে রেখে গম্ভীর ভাব ধরে। অর্ণিতা, এই অর্ণিতা, অর্ণি, শেষবার বলছি ওঠ, নাহলে আমার বাসরাতের জন্য বদদোয়া দেওয়া বের করব। আবরারের জোড়াজড়িতে উঠে বসে ইনায়া। খানিকক্ষণ জিম ধরে বসে থাকি সে। চারপাশ দেখে বুঝার চেষ্টা করছে ও কথায়। বুঝতেই মন খারাপ হয়ে যায় ইনায়ার। শাড়িটা গুছিয়ে ধরে দাঁড়ায়, আবরারও উঠে দাঁড়ায়। ইনার মুখ দেখে মনের কথা বুঝে নেয়। আমি বাহির থেকে নাস্তা নিয়ে এসছি, নাস্তা করে একসাথে বেরোবো বাকি জিনিসগুলো কিনতে। দরজা বন্ধ করে দেয়া। আবরারের কথায় মাথা নাড়ায় ইনায়া, যার অর্থ ঠিক আছে। ইনার সম্মতি পেয়ে ঘাট থেকে গামছাটা নিয়ে বারান্দার গ্রিলে নেড়ে দেয়। রুমে এসে টেনে পরনে টি শার্টটা ঠিক করে। আবরারের এত সব কাজ করার সময় ইনায়া তার পিছু পিছু শাড়িটা ধরে ছুটেছে। দরজার সামনে এসে আরেকবার নিজের সাবধানী বাণীগুলো ঝরঝরে বাক্য প্রকাশ করে আবরার। কে দরজা নক করলে আগে পিপ হলে চোখ রাখবে, দেখবি কে এসেছে। আমি ছাড়া অন্য কেউ আসলে দরজা খোলা দরকার নেই। ভয় পাবি একা থাকতে? সাথে নিয়ে যাবো তোকে। কথাগুলো শুনেই মুচকি হাসি ইনায়া। তা দেখে একসাথে ভ্রুদ্বয় বাঁকায় আবরার। নিজের হাসি থামিয়ে হাসার কারণ বলে ইনায়া। কয়েকদিন পর আমার 18 বছর হয়ে যাবে ভাইয়া। এমনভাবে বারবার এক কথা বলছো, মনে হয় তুমি বাসা থেকে বেরোলেই আমি পালাবো। দরজা বন্ধ কর, বেশি বুঝতে বলিনি তোকে আমি। পেছনে না ফিরে কপালে আঙ্গুল ঘষতে ঘষতে সিঁড়ি বেয়ে নেমে যায় আবরার। নিজের অস্থিরতা দেখে সত্যি বলতে তারও লজ্জা লাগছে। আবরার চোখের আড়াল হতেই দরজা আটকে দেয় ইনায়া। রুমে এসে লাল শাড়িটা নেয়, বারান্দা থেকে গামছাটা নিয়ে শাওয়ারে যায়। আবরার খাবার নিয়ে বেরোতে বেরোতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসা থেকে হোটেল 10 মিনিটের দূরত্বে হওয়াতে দৌড় দেয় আবরার। তাও হালকা ভিজে গেছে সে। গেটের ভিতরে ঢুকে মাথা ঝেড়ে নেয়। ওপরে এসে বেল বাজাতেই দরজা খুলে ইনায়া। আবরার ঢুকে রুমে চলে যায় পা ধুতে। তার পিছু পিছু ইনায়াও আসে। আপনার ভাই ভিজলেন কি করে? আপনি 2 মিনিট দাঁড়িয়ে আসতেন। বারান্দা থেকে গামছাটা এনে দিত। ওই গামছাটা তো আমার চুলের ভেজা, এখন কি দেব? ইনার কথায় তার দিকে তাকায় আবরার। ওর পরায় শাড়ি দেখে পেছন থেকে আঁচলটা টেনে নিয়ে মাথাসহ হাত মুখ মুছে নেয়। মাথা মোছার জন্য ঝাঁকাতেই আবরারের চোখ গিয়ে আটকায় ইনায়ের লাল ব্লাউজ আর শাড়ির মাঝখানে শুভ্র পেটে। থেমে যায় আবরারের দুহাত। দুপুর 1টা বাজে। চারদিকের প্রকৃতিতে শান্তির ছিটে ফোঁটা নেই। সকাল থেকে সূর্য তেজ নিয়ে মাথার ওপর উঠেছিল। এখন দুপুরে তার তাপ দ্বিগুণ হয়েছে। হালকা বাতাস থাকলেও শরীরে লাগার আগেই রোদের তাপে তা নিঃশেষ হয়ে যাচ্ছে। কড়া রোদে ঢালাই করা রাস্তাগুলো তেতে আছে। জুতোসহ হাঁটতেই কষ্টসাধ্যী। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছে তিহু। দুপুরের মধ্যভাগ হওয়াতে রিকশা সিএনজিগুলো উল্টো পথে যেতে রাজি হচ্ছে না। অগত্যা না দাঁড়িয়ে থেকে রাস্তার পাশ ধরে হাঁটা দেয় সে। ছিমছাম গরনের তিহুর গায়ে জড়ানো আকাশি রঙের কলেজ ড্রেসটা রোদ পড়ে চিকচিক করছে। চুলগুলোতে খোপা করা, চোখে মুখে লেপ্টে আছে এক রাশ বিরক্তি। রোদের তোপে চোখ খোলাও দায়। কয়েকবার চোখ পিটপিট করে আবার চোখ খোলে তিহু। দুপুরের সময় হওয়াতে চারপাশে জনমানব নেই বললেই চলে। মোড় ঘোরার আগে যে কজন পথচারী ছিল, মোড় ঘুরতে তারাও এখন নেই। কিছুটা সামনে 3-4টে ছেলে বাইকে ঢেল দিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে যেন কথা বলছে আর হাসছে। ছেলেগুলোকে তিহু চিনে। পাড়ার মোড়ে গার্লস স্কুল কলেজের সামনে অনেকবার দেখেছিল। চারপাশে আরও একবার চোখ বুলোয় তিহু। আশেপাশে তেমন মানুষ নেই বললেই চলে। মাথার হেজাব টেনে জামা ঠিক করে দ্রুত পায়ে হাঁটা দিল সে। মনে মনে পড়ছে বড় খতমের দোয়া, কোনো বিপদ যাতে না হয়। ছেলেগুলোর সামনে আসতেই কথা বন্ধ করে পথ আগলে ধরে একটা ছেলে। উদাস দুপুরবেলা সখী আসবে কি একেলা নদীর ঘাটেতে? দেখতে তোমায় মন চাইছে। ছেলেটা পথ আটকাতেই তার দিকে অগ্নি চোখে তাকায় তিহু।
তিহুর তাকানো দেখে ছেলেটা ভয় পাওয়ার ভান ধরে বুক চেপে ধরল। কি ম্যাডাম, এমন সুন্দর চোখ কি কাউকে ভয় পাওয়াতে পারে বলেন? যদি আপনি হ্যাঁ বলেন তাহলে আমি ডরাইছি। ওই ছেলেটার দেখা দেখি বাকি দুজন এসে ছেলেটার পাশে দাঁড়ালো। লিডারের মতো দেখতে ছেলেটা এখনও সেখানে দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট। তিহুর দিকে তাকিয়ে বিচ্ছুরি হেসে সিগারেটের আগুনে পোড়া কালো দু ঠোঁটের মাঝে চেপে ধরে সিগারেটটা। শুকচান দিয়ে আবার মুখ দিয়ে ধোঁয়া ছাড়ল সে। ছেলেগুলো সামনে এসে দাঁড়াতেই অন্তর আত্মা কেঁপে ওঠে তিহুর। ছোট্ট শরীরটা 12 কয়েক কেঁপে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, প্যানিক অ্যাটাক হচ্ছে। সে একা এতগুলো ছেলের মাঝে কিছুই করতে পারবে না, মারামারি তো নাই, তাই সে বোকামি তিহু করবে না। চিৎকার করেও লাভ হবে না, আশেপাশে কেউ নেই যে তিহুকে বাঁচাতে আসবে বা সাহায্য করবে। অগত্যা পাশ কাটিয়ে চলে যেতে নাই তিহু। এবার বাইকে ঢেল দেওয়া লাল টি শার্ট পরা ছেলেটা পা দিয়ে সিগারেটটা মারিয়ে উঠে এলো। তিহুর সামনে এসে দুহাত দুপাশে বাড়িয়ে পাখির মতো করে দাঁড়িয়ে পড়ল।